বোন। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, কিন্তু তোমরা দুই জামাই আজকে যেটা করলা আমার মান সম্মান সব শেষ। আমি তো অবাক হয়ে যাই যে আমার জামাই হইয়া তোমরা দুইজন কোন আক্কেলে এই চায়ের দোকানে গিয়া এমনি ঝগড়াঝাটি করলা, মারামারি করলা। আমার মাথায় ঢুকে না। আচ্ছা, তোমরা যখনই আমাদের বাড়িতে আসো তখনই দুইজনের মধ্যে এত ঝগড়া কেন? একজন আরেকজনের সহ্যই করতে পারো না? হ্যাঁ, কিসের শত্রুতা তোমাদের মধ্যে বলো তো? আম্মা, আমার আসলে কারোর সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু দুলাভাই সবসময় আমার সাথে হিংসা করে, সবসময় আমার ছোট কইরা আব্বার কাছে বড় হইতে চায়, ভালো সাজতে চায়, আর আবার উল্টাপাল্টা কথা বলে। আমিও তো একটা মানুষ, বলেন কতক্ষণ আমার মেজাজ ঠিক রাখতে পারি? এই ফালতু কথা কই পারা, আমি তোমার হিংসা করি না, তুমি আমার হিংসা করো। আম্মা, আমি এই বাড়ির বড় জামাই, ন্যূনতম সম্মানটুকু সে আমার করে না, মাঝে মধ্যে তো সে আমার তুই তুমগারি করে। শর্মের কথা কি কমু, দুই একবার তো সে আমার গায়ে হাত তুলছে। এখন সে ছোট জামাই যদি আমার গায়ে হাত তোলে, আমি কি তার ছাইরে দিব? আচ্ছা, আমার জামাই আপনার গায়ে হাত তুলছে আর আপনি কি তারে আদর করছেন? আপনিও তো তার গায়ে হাত তুলছেন। আম্মা, দুলাভাইয়ের কথা একদম বিশ্বাস করবা না, সে একটা মিসকা শয়তান, আমার জামাইরে সে সহ্যই করতে পারে না। ও তাই না? আর তোমার জামাই আমার জামাইরে খুব সহ্য করতে পারে। আমার জামাই যদি মিসকা শয়তান হয়, তোর জামাই কি? তোর জামাই তো একটা সাদা মুলা, অসভ্য, বেয়াদব, ফাজিল। আম্মা, আব্বা, সব নাটের গুরু হইতেছে এই ছোট জামাই। ওর জন্যই যত রকমের মারামারি হাতাহাতি হইতেছে। ও ইচ্ছা করে আমার জামাইয়ের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। খবরদার আপা, নিজের জামার দোষ আরেকজনের ঘাড়ে দিবেন না। খবরদার করে দিলাম, আমার বউর সাথে উচ্চ স্বরে কথা বলে জিহ্বা টাঙ্গে ছিঁড়ে ফেলা দেব। খবরদার। তোমরা একটু থামো। আল্লাহ, তোমরা কি ভুলে গেছো তোমাদের সামনে এই যে তোমাদের শ্বশুর, আমি তোমাদের শাশুড়ি, মুরব্বী মানুষ বসে আছি, সব ভুলে গেছো তোমরা? কি হইতেছে সব? সব আমারই দোষ, সব দোষ আমার। নাহলে আমি এমন দুইটা মানুষের লগে আমার মায়া দুইটার বিয়া দিব কিসের জন্য? ভুল একটা করছি, কিন্তু আর ভুল করুম না। আমি ভাবছিলাম যে আমার সব সহায় সম্পত্তি আমি দুইজনের সমান ভাগে ভাগ করে দিব, যেহেতু দুই জামাইয়ের মধ্যে কোনো বনিবনা নাই, খালি ঝগড়াঝাটি করে দুইজনে, সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সম্পত্তির একটা কানা করিও আমি এই দুইটারে দিব না। আমার সম্পত্তির ব্যাপারে আমি অন্য সিদ্ধান্ত নিব। এখন যাও তোমরা আমার চোখের সামনে থেকে যাও। এই, তোমার বাপে কি সিদ্ধান্ত নিতেছে? কি সিদ্ধান্ত নিতেছে? আরে সম্পত্তি তো আমার, এইটাই তো সিদ্ধান্ত। আবার সিদ্ধান্ত কি? এই, তোমার জামাই এলে আমার সামনে তো সরো। তোমার জামাই যদি এখন আমার সামনেতে না যায়, পরে এখন আমি এই পুকুরের মধ্যে নামে আসু বাবু। যাও। আরে রাখেন তো দুলা ভাই, আমার জামাই আপনার সাথে ঝগড়াঝাটি করতে আসে না, সে আপনার সাথে বন্ধুত্ব করতে আইছে, হাত মিলাইতে আইছে। তোর জামাই আমার জামাইয়ের সাথে হাত মিলাইবো কেন? তোর জামাই না আমার জামাইরে চিরশত্রু মনে করে, তো শত্রুর সাথে হাত মিলাইতে যাইবো কেন? বুঝো নাই, এইটা তোমার ছোট বোনের জামাই নতুন নাটক। না দুলাভাই, আমি আপনার সাথে কোনো নতুন নাটক করতেছি না, আমি আপনার সাথে সত্যি সত্যি হাত মিলাইতে আসছি। আব্বা আমাদের দুজনের উপরে রেগে আছে, বলে দিচ্ছে আমাদের সম্পত্তির ভাগ দিব না। এখন যদি আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে মিলা না যাই, তাহলে সম্পত্তির ভাগ আরো পাবো না। এটা অবশ্য ঠিকই কইছ দুলা ভাই, আমার জামাই যেহেতু ঠিক কথা বলছে, নিজেদের ভালোর কথা চিন্তা করে আপনারা মিলে যান, নয়তো সম্পত্তি বেশি পাওয়া তো দূরের কথা, সম্পত্তির এক কানা করিও আপনারা পাইবেন না। হরসে আমার মনে হয় কি ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই, তোমরা দুজন মিলা যাও, তাহলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে। যাও আলমগীরের সাথে হাত মিলাও। না 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 না, ওর সাথে আমি হাত মিলাম, ওর সাথে? আরে তুমি ওর চিনো? এটার মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কোনো একটা ক্লু আছে। কার সাথে হাত মিলাইতে নিয়ে আসছো আমারে? এত কথা কইরা তো যাও, হাত মিলাও। ঘরে রইছো কে? যাও না কে? হাত মিলাও। হাত দাও। আলমগীর হাত দিছে, তুমি হাত পকেটের ভিতরে ঢুকাই রাখছো কেন? হাত দাও। বাহ, এবার কোলাকুলি করো, যাও। তোমারে কি আমি পিছন থেকে ধাক্কা দিব? আমি তো তোমার আগে থেকেই ভালোবাসি, তুমি শান বেয়াদব। দুলাভাই, আজকে থেকে আপনার সাথে আর কোনো ঝগড়াঝাটি করুম না, কোনো মারামারি করুম না। আজকে থেকে আমরা ভাইয়ের মতো চলুম। আজকে থেকে আমরা ভাইরা ভাই না, আমরা বন্ধু বন্ধু। অবশ্যই আজকে থেকে আমরা বন্ধু বন্ধু। শোনো, আজকে থেকে আমরা যা করব একসাথে প্ল্যান করে করব,
সবার আগে যেটা করতে হবে শ্বশুরের সম্পত্তিটাকে 2 ভাগ করে 2 ভাগ করে নিয়ে যাবো, এরপর আমরা ঘুরবো ফিরবো এমনকি একসাথে ঘুমাবো। হায় হায় আম্মা, কি করলেন এটা? দুলাভাই বড় মানুষ, মাছের মাথা খাবে দুলাভাই, আপনি আমার কেন দিলেন? দুলাভাই, মাছের মাথাটা আপনি খান। না না আলমগীর, আমি জানি মাছের মাথা তোমার খুব পছন্দ, তুমি খাও ভাইয়া। না না দুলাভাই, মাছের মাথাটা আপনি খান ভাইয়া। আমি কিন্তু রাগ করবো আলমগীর, তুমি খাও ভাইয়া, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা দুজনেই মাছের মাথাটা খাই, আমি আপনার খাওয়াই দিই, আপনি আমার খাওয়াই দেন, ঠিক আছে? হা করেন ভাই। এবার তোমার টান, না খাও। আল্লাহ, এই আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি? আম্মা তুমি স্বপ্ন দেখতেছো না, যা দেখতেছো বাস্তবেই দেখতেছো। কি কাজ বাস্তবে আছি? আমার 2 জামাই একজন আরেকজনকে খাওয়াই দিতেছে, আমি তো তাদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি ছাড়া কিছুই দেখি নাই রে। আম্মা, এখন থেকে আমাদের 2 বোনের জামাই আর ঝগড়া করবে না, তারা এখন মিলে গেছে, তারা শুধু ভাইরা ভাই না, তারা এখন বন্ধু। হ আম্মা, ঝগড়াঝাটি অনেক করছি, 2 দিনের দুনিয়া কে কখন মরে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? এই জন্য আমি আর দুলাভাই ঠিক করছি, এখন থেকে আমরা আর কোনো ঝগড়াঝাটি করুম না, মিলামিশা থাকুম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার 2 জামাই মিলে গেছে, গার ঝগড়া ফেসাদ করবো না তারা। বাবাজি, আমি সারা জীবন এটাই চাইছিলাম যে তোমাদের মধ্যে যেন আর ঝগড়াঝাটি না হয়, তোমরা যেন মিলামিশা থাকতে পারো। কারণ তোমাদের 2 জনের তো আমি মেয়ের জামাই মনে করি না, মনে করি যে আমার নিজের সন্তান। নিজের সন্তানের মধ্যে ঝগড়া ফেসাদ দিলে যেমন বাপ মা সহ্য করতে পারে না, তেমনি আমিও তোমাদের এই ঝগড়াঝাটি কোনো সময় সহ্য করতে পারতাম না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমরা মিলা গেছো, আমি আজকে খুব খুশি, খুব খুশি। আব্বা আমরাও খুব খুশি। না আব্বা, আমরা আসছি তো অনেকদিন হইলো, এখন তো আমাদের যেতে হয়, আমাদের তো কাজকর্ম আছে নাকি আলমগীর? জি দুলাভাই। তা আব্বা, আমরা যেহেতু মিলে গেছি এবং আপনারাও যেহেতু খুশি, তাই এবার আমাদের সম্পত্তি বিলে আমাদের যার যার নামে একটু ভাগ করে দিলে ভালো হয়, কি বলো? হ্যাঁ আব্বা, আর দেরি না করে আমাকে সম্পত্তি আমাকে ভাগেরটা বুঝাই দেন, আমরা জায়গা আমাকে তো কাম আছে। বুঝলাম না, সম্পত্তি আমি তোমাদের ভাগ করে দেবো কিভাবে? তোমাদের না বললাম যে আমি আমার সম্পত্তি নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিব, সেটা তো আমি নিয়ে ফেলাইছি। আমার সব সম্পত্তি আমি এতিমখানায় দান করে দিচ্ছি। কি আব্বা, কি কইতাছেন আপনি এসব? আপনার সব সম্পত্তি আপনি এতিমখানা দান করে দিয়েছেন কেন? কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার এই সম্পত্তির জন্য তোমাদের 2 জামাইয়ের মধ্যে এত ঝগড়াঝাটি কাজিয়া। এই সম্পত্তি তোমাদের ভাগ করে দেওয়ার পরে আমি জানি যে তোমাদের এই ঝগড়া ব্যবসা থামবে না, আরো বাড়বে। সেই জন্য আমি চিন্তা করছি যে সম্পত্তির জন্য এত ক্যাচাল, সেই সম্পত্তি তোমাদের হাতে যাওয়ার দরকার নেই, তাই আমি এতিমখানায় দিয়ে দিচ্ছি। হাই হাই দুলাভাই, কত বড় সর্বনাশ করে ফেলাইছে আব্বাই, দেখতেছেন? আপনি কি কাজ করছেন এটা? আপনার কোনো বিবেক নাই, আক্কেল নাই? আমরা আপনার মেয়ের জামাই থাকতে আপনি কোন আক্কেলে সম্পত্তি এতিমখানায় দান করছেন? আপনার মেয়েদের জন্য, আমাদের জন্য কি একটু চিন্তা করেন নাই আপনি? আমরা বেকার মানুষ, আমরা কোনো কাজ কর্ম করি না, আপনার মেয়েদেরকে কিভাবে রাখবো? হ্যাঁ, ঘাস খাওয়া রাখবো? এই মেয়ে, আপনার চুলদারি কি ঘুমের মধ্যে বাঁকছে? এত বড় সর্বনাশটা আপনি কিভাবে করলেন? আপনার 2 মেয়ের জামাই বাঁচা থাকতে আপনি কিভাবে আপনার সব সম্পত্তি এতিমখানায় লিখে দিলেন? আপনি একটা বেঈমান, আপনি একটা অমানুষ। আমি জীবনের কোনোদিন আপনার বাড়িতে আমব না, আপনার চেহারা দেখব না। আপনি যদি মরেও যান না, মাটি দিতে আমি আসবো না। বড় জামাই বাবাজি, তোমার শ্বশুর এতিমখানায় সম্পত্তি দিয়ে দেওয়াতে ছোট জামাই তো অনেক রাগ করছে, তুমিও কি রাগ করছো? না, রাগ করবো না, ওনারা মাথায় নিয়ে নৃত্য পরিবেশন করবো। আরে কত সাদা ছিল, শ্বশুর বাড়িতে আসবো, জায়গা সম্পত্তি পাবো, সেই জায়গা সম্পত্তি বিক্রি করে লাখ লাখ টাকা পাবো, সেই টাকা দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করবো, সব তো সে ধুলিসাৎ করে দিছে। আপনি একটা ভণ্ড প্রতারক বেঈমান, আপনি মইরাও শান্তি পাইবেন না, আপনার অভিশাপ দিয়ে গেলাম। আর তুই যদি কোনোদিন এই বাড়িতে আমার কথা ভুলেও চিন্তা করস, থাপড়ে এত সব দাঁত ফালাই দিব, মনে করবি তোর বাপ নাই, তোর বাপ মারা গেছে। জামাই দাঁড়াও। তোমরা তো
আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছিলা, তো সম্পত্তির ভাগ বুঝ জানা নিয়ে চলে যেতেছ কেন? সম্পত্তির ভাগ কই থেকে বুঝে নিমু? তার আগেই তো সম্পত্তি আপনি এতিমখানে দান করে দিছেন। না জামাই বাবা, আমি আমার সম্পত্তি কোনো সময় এতিমখানায় দান করিনি। আমার সম্পত্তি আমি বহু আগে সমান 2 ভাগে ভাগ কইরা আমার 2 মেয়ের নামে দলিল কইরা রাখছি। তোমাদেরকে আসতে বলছিলাম সে দলিল বুঝা নেওয়ার জন্য। পারভিন শারমিন, এই যে তোদের সম্পত্তির ভাগের অংশ। আব্বা, তুমি সব সম্পত্তি আমগো নামে লেখা দিছো? তাহলে কেন কইছিলা তুমি সম্পত্তি সব এতিমখানে দান করে দিছো? কি হলো আব্বা, চুপ করে আছো কেন? কও তুমি কেন কইছো যে তুমি সব সম্পত্তি এতিমখানে দান করে দিছো? দেখ মা, তোরা এই বাড়িতে আসার পরে জামাই বাবাজিরা আমারে কি সুন্দর করে আব্বা ডাকছে, আদর সম্মান করছে, অনেক অনেক উপহার নিয়ে আসছে, ভালোবাসা দিচ্ছে। আমি বুঝার চেষ্টা করছি যে এই আদর ভালোবাসা এগুলি কি সত্যই নাকি সব আমার সম্পত্তির লোভে করছে। যখন আমি তো করে বললাম যে এতিমখানায় আমি সব সম্পত্তি দান করে দিছি, তারপর 2 জামাই আমার সাথে যে ব্যবহারটা করলো, আমি বুঝে ফেলাইছি যে আমরা যতই জামাই গো নিজের সন্তান মনে করি না কেন, জামাইদের কাছে আমরা আসলে বাপ মার জায়গাটা নিতে পারিনি। তারা আম করে আদর করছে, আমাদের ভালোবাসা দেখাইছে শুধুমাত্র আমাকে সম্পত্তির লোভে। আসলে আমরা মেয়ের জামাইদের যতই নিজের সন্তানের মতন দেখি, এটা আজকে বুঝতে ফেলাইছি যে তারা কোনো সময় শ্বশুর শাশুড়িরে বাপ মা মনে করতে পারে না। আর শ্বশুর শাশুড়ির যদি সহায় সম্পত্তি না থাকে তাহলে তো কাম সারছে। 6 মাসেও শ্বশুর শাশুড়ির খোঁজ এই জামাইরা নেয় না। শ্বশুর শাশুড়ি খাইয়া আছে না না খাইয়া আছে তাকে কিছু যায় আসে না। তোমরা আমার বাড়িতে আসার পরে 2 জামাই ঝগড়াঝাটি করছো, মারামারি করছো, কিন্তু বিশ্বাস করো আমি আমি মন থেকে একটু কষ্ট পাই নাই। কিন্তু আজকে যখন আমি বুঝতে পারলাম যে তোমরা আসলে আমাগরে মানে কোন অবস্থাতেই বাপ মা ভাবতে পারো না, আমরা তোমার কাছে শ্বশুর শাশুড়ি, সম্পত্তির ভাগ দেওয়া শ্বশুর শাশুড়ি, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কষ্ট পায় না, এত কষ্ট পাইতেছো কেন? পরের সন্তানরা যে কোনোদিন নিজের সন্তান হয় না, এটা মুরব্বীরা কয় না? জানো জামাই বাবাজিরা, আমাদের এই সংসারে যখন এই যে আমার পারভিন আর আমার শারমিন হইল, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বলছিল হায় হায় 2টাই মাই হয়েছে, একটা ছেলে হইলো না, তোমাদের অবস্থা কি হইব? বুড়া বয়সে কে দেখবো? মায়েরা তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাইব, বুড়া বয়সে তোমাদের কে দেখবো? আমি কষ্ট পাইতাম, বিশ্বাস করো, এটা শুনলে আমি মন খারাপ করতাম, কষ্ট পাইতাম। কিন্তু এই যে মানুষটারে দেখছো না, সে আমার কি বলতো জানো? সে আমার বলতো মন খারাপ করো কেন, আমার পারবেন রে, আমার শারমিন রে যখন বিয়ে দিব না, রাজপুত্রের মতন জামাই আসবে। ওরা কি আমাদের জামাই? ওরা আমাদের ছেলে, ওরাই আমাদের সন্তান, ওরাই বুড়া বয়সে আমরা 2জনে দেখবে। কত বড় মুখ করে আমার দেওয়ার বলতো। অথচ সম্পত্তি এতিমখানায় লিখে দিছে, এটা শোনার সাথে সাথে ছোট জামাই কি বললা তুমি? এটা এই মানুষটার মরমুখও তুমি দেখতে আসবে না বলতে বললা। আর বড় জামাই তুমি কি বললা? আমার পারভিনের এই ভিটাতে জন্ম, তুমি কইয়া দিতে পারলা যে ওর জন্ম ভিটায় ও আর কোনোদিন আসতে পারবো না? কেমনে কইলা তোমরা এসব? এই যে শ্বশুর শাশুড়ি, এই যে
আমাদের কোনো মূল্য নাই তোমাদের কাছে, খালি কি আমাদের এই যে টাকা পয়সা, ঘর বাড়ি, সহায় সম্পত্তি, এটারই শুধু দাম তোমাদের কাছে? এই যে তোমরা দুটো জামাই রে নিজের ছেলের মতন জানি এত আদর আপ্যায়ন করি, ভালোবাসা দেই, কোনো মূল্য নাই না? ও আরেকটা কথা, এই যে দুইটার দেখতেছো না, এই যে পারবিনা, শারমিন, এগুলা কি? বাপ মার শ্রেষ্ঠ সম্পদ, কলিজার টুকরা তোমরা দুইটার হাতে তুলে দিছি, তারপরে এটার কোনো দাম নাই তোমাদের কাছে। আম্মা, আপনি আমার ঘরে আর লজ্জা দিয়েন না। সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিলাম। আপনারা শ্বশুর শাশুড়ি আমাদেরকে যে এত আদর করেন, এত ভালোবাসেন, এটা কখনো চোখে পড়ে নাই। আপনারা ঠিকই বলছেন, আসলে আমি কখনোই আপনাদেরকে বাবা মা মনে করি নাই। আর আপনাদেরকে যে আদর, সম্মান, ভালোবাসা দেখাইছি, সব কিছু আমার শ্বশুরের সম্পত্তির লোভেই দেখাইছি। আসলে কি করব কোন আব্বা? লেখাপড়া করছি, কোনো চাকরি বাকরি পাই নাই, বেকার মানুষ, কিভাবে চলবো, কিভাবে সংসার চালামো? আর কয়দিন পরে যখন আমার বাচ্চা কাচ্চা হইব, তা করে কিভাবে মানুষ করুম, কিভাবে বড় করুম, এসব চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতো। তাই ভাবছিলাম শ্বশুরের সম্পত্তির ভাগ পাইলে ওইটা বেইছে কিছু একটা তো করতে পারুম, বউ বাচ্চা নিয়ে সংসারটা তো চালাইতে পারুম। আব্বা, আম্মা, এই জন্যই আমি সম্পত্তির লোভ করছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি, টাকা পয়সা, সম্পত্তি, এগুলো আমি কামাই করতে পারুম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা, এগুলো আমি কোটি টাকা দিয়েও কিনতে পারুম না। আব্বা, এই সম্পত্তি আমার লাগবে না আব্বা, আপনারাই আমার সবচেয়ে বড় সম্পদ। আব্বা, হয়েছে কি, আমি তো খুব ছোটবেলায় বাপ মা হারাইছি। বাপ মার ভালোবাসা কি জিনিস সেটা আমি পাই নাই, কিন্তু এই বাড়িতে বিয়ে হওয়ার পর আপনি আম্মা যে ভালোবাসা দিছেন, বাপ মার কথা আর মনেই পড়ে না, বলে এই তো আমার বাপ মা। কিন্তু আম্মা, ওই যে চাকরি করি সেই চাকরিতে তো সংসার ঠিকঠাক চলে না। আপনার মেয়ে মাঝে মধ্যেই বলে আমাকে ভবিষ্যৎ কি, তুমি যা ইনকাম করো তাতে তো টানাটানি চলতেছে, একটা বাচ্চা হইলে কি হইব? তাই একটা জিদ চাইবা গেছিল, যদি কোনোভাবে আপনার কাছ থেকে একটু সম্পত্তি নিয়ে সেটা বেচে একটা কিছু করতে পারি। ভুলে গেছিলাম আপনার আদর, ভালোবাসা, স্নেহর কথা, কি মমতা দিছেন আমি করে সব ভুলে গেছিলাম। আমারও কোনো সম্পদ লাগবে না, ওই আলমগীর কইছে না, আমাকে আপনার ঘুরি লাগবো। কারণ টাকা পয়সা, জমি জিরাতের যে সম্পদ, ওইটা তো হয়তো জীবনে জোগাড় করতে পারবো, কিন্তু কোনো কারণে যদি আপনার হারায় যান, ওইটা তো পাবো না। আপনারাই আমার সম্পদ, আর আপনাকে দোয়া যদি আমগো লগে থাকে, তাইলে আমগো ভবিষ্যতে আমরা কোনো জায়গায় ঠেকবো না। আব্বা, আপনারা মাফ করে দেন। বুঝছে আব্বা, আমার মাফ করে দেন আব্বা, আমি ভুল করছি আব্বা, আব্বা। হয়েছে, উঠো 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 উঠো। সন্তানরা ভুল করলে বাপ মা সেটা মনে রাখে না, আর তোমরা তো তোমাদের ভুল বুঝতে পারছো। আমাদের ভিতরে আর কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আব্বা, আম্মা, তোমরা এই বাড়িতে একলা একলা থাকো, তবু দেখার মতো কেউ নাই। তোমরা এই বাড়িতে আর একলা থাকুন লাগবো না, তোমরা আমার লগে আমার জামাইয়ের বাড়িতে থাকবা। হ আব্বা, আপনি আমার ছেলে বলছেন না, এখন থেকে ছেলের বাড়িতে থাকবেন। না, আব্বা আম্মা আমাগো বাড়িতে থাকবো, আমাগোর সাথে। আব্বা তো আমার জামাইরও ছেলে কইছে। কি হলো, তুমি কিছু কও না কেন? তুমি থাকতে তোমার আব্বা আম্মা অন্যের বাড়িতে থাকবো? আরে আলমগীর ছোট মানুষ, কি বলছে, আব্বা আম্মা তো আমার কাছেই থাকবো। না না দুলা ভাই, আপনি এর মধ্যে আইসেন না, আব্বা আম্মা আমার সাথে থাকবো। দূর আলমগীর, হাও কথা কয় না তো ভাই, আব্বা আম্মা আমার কাছেই থাকবো। না না আব্বা, এইসব কথা বলবো না। দুলা ভাই আপনি সরেন তো। আমার কাছে থাকবো ভাই। আব্বা, আপনি আমার বাড়িতে থাকবেন। আলমগীর, ব্যাদ তুমি শুরু করছো, আবার তুমি। দুলা ভাই দেখেন, আজকে কিন্তু মুরব্বি টুরবি মারুম না, আব্বা আমার বাড়িতে থাকবো। এখন কিন্তু একদম ঘুরে ঘুরে যাবো। না ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না, এই লড়াই জিততে